আজকের এই বিশেষ অনুষ্ঠান ছাত্র জনতার বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার ও সফল বাংলাদেশ শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতেই আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. মুশতাক আহমদ। মুশতাক আহমদ আঙ্কেলকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের সদস্য সচিব জনাব সাদেক আহমদ আঙ্কেলকে। মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ সাদেক আহমদ। মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ফজলুল আলী, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি কলেজ। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রফেসর মোহাম্মদ সেলিম আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শেখ মোহাম্মদ আব্দুল হক, খতিব বাইতুল আমান জামে মসজিদ। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল মতিন, অ্যাডভোকেট ও নোটারি পাবলিক এবং এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য সচিব। আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন সাকিরা। রুহুল আমিন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে রেখে দিচ্ছি আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ জামি ভাইকে। কবিতা তেলাওয়াত নিয়ে আসেন মোহাম্মদ জামি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. অসংখ্য ধন্যবাদ। মারহাবা, অসাধারণ তেলাওয়াত আমাদের সামনে পরিবেশন করেছেন। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন স্যারকে, প্রাক্তন অধ্যক্ষ শ্রীমঙ্গল সরকারি কলেজ। মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের মোহাম্মদ মহসিন স্যার। এ পর্যায়ে আমরা এমন একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নিচ্ছি, শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের স্টুডেন্ট মুভমেন্টের প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের সেই ময়দানের সেই জাতির একজন মুক্তিযোদ্ধা। মঞ্চে আসবেন আর মোহাম্মদ নাকিব। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আর মোহাম্মদ নাকিব ভাইকে। ভাইয়ের জন্য একটা তালি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বৃষ্টিস্নাত সন্ধ্যায় আগত উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চ বিশ্ব সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ছাত্র জনতার বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক সেমিনারে শুভেচ্ছা বক্তব্য হিসেবে আমাকে পূর্ব নির্ধারিত কিছু বলা না হলেও আমাকে এখনই বলা হলো যে কিছু বলতে। তো আমার কোনো প্রস্তুতি ছিল না। তো এই পর্যায়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। আমি এই কোটা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যত কাহিনী হয়েছে বাংলাদেশে, সবকিছুতে ইনভলভমেন্ট আমার ছিল না। গত 4 তারিখে আমি মৌলভীবাজারের কোটা আন্দোলনের পক্ষ থেকে একটা আন্দোলনে যোগ দেওয়াতে আমি সেই আন্দোলনে গুলিবিদ্ধ হই। সেই গুলিবিদ্ধ হওয়া এখন আমার মোটামুটি সেরে উঠেছি, কিন্তু আমার ওই ক্ষতটা রয়ে গেছে যারা ওই আন্দোলনে সারা বাংলাদেশে নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে সেই সকল পরিবারের সদস্যদের
সেই শোক বহন করার মতো সৃষ্টিকর্তা যাতে তাদের সেই ধৈর্য দেন, তার জন্য আমি সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করছি। আমাদের এই শীর্ষক সেমিনারের মূল শ্রেণী পেশার মানুষ অসাধারণ 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 বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নকিব ভাইয়া। অনেকেই আমি শুনতে পাচ্ছি, অনেকেই বলছেন যে ছাত্রদের দ্বারা কিছুই সম্ভব নয়। আজকেও এই মন্তব্যটা আমি শুনে আসছি যে ছাত্রদের দ্বারা তো দেশ পরিচালনা সম্ভব নয়। তো আমি এখনই বুঝতে পারলাম আসলে ছাত্র কি, সে কিন্তু মাথার মধ্যে একটা বুলেট বিদ্ধ হওয়ার পরেও তার যে বক্তব্য, তার যে স্মরণ শক্তি, সে যেভাবে কথা বলছে, এরকম কথা বলার মতো যোগ্যতা ছাত্রদেরই থাকে। যে পড়াশোনা করবে সে পারবে দেশ পরিচালনা করতে। এ পর্যায়ে আমরা সারা দেশে যত শহীদ রয়েছেন 2024-এর সকল শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাতৃত্বের জন্য, পাশাপাশি আহত যত আমাদের মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের সুস্থতার জন্য, সার্বিক বাংলাদেশের অগ্রগতি এবং বাংলাদেশের আমরা যে বাংলা স্বপ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা চলে যাব। মোনাজাত করার জন্য এই পর্বটি পরিচালনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ শেখ মোহাম্মদ আব্দুল হক, খতিব, বাইতুল রহমান জামে মসজিদ, হুজুরকে অনুরোধ জানাচ্ছি এই মোনাজাত পর্বটি পরিচালনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু সূরা ইখলাস 3 বার মনে মনে পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ তাআলা আমাদের স্ত্রীর সেই রাতের ঘুম নষ্ট হয়ে আজ যারা চিৎকার করছে, যে সন্তান বাবাহারা হয়ে তার আব্বা আব্বা করে কাঁদছে, যে বাবা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে একমাত্র তার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে, এই পরিবারগুলোর প্রতি তোমার রহমতের দৃষ্টি দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ হয়েছে, চোখ হারিয়েছে, পা নাই, হাত নাই, পঙ্গুত্ব বরণ করেছে, এই সন্তানগুলোকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, তাদের প্রতি আমাদের অনেক করণীয় আছে, এ জাতির করণীয়কে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে এই সমাজ বিনির্মাণে আজকে যে আপনার বিজয় পরবর্তী এই আমাদের এই দেশ এবং রাষ্ট্রকে বিনির্মাণের জন্য যে চিন্তা আজকে যারা করেছেন, আমাদের মৌলভীবাজারে যারা করেছেন, আল্লাহ আমাদের এই চিন্তাকে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পৌঁছিয়ে দাও। আমরা আমাদের দেশের জন্য যেন কিছু করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। অসাম্প্রদায়িকতা আমাদেরকে রক্ষা করার তৌফিক দাও। ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মোকাবেলা করার তৌফিক দাও। আল্লাহ, এই দুর্যোগকালীন সময়ে মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায়, ফেনী, খাগড়াছড়ি, আল্লাহ কুমিল্লা, সব জায়গায় যখন আল্লাহ বন্যার্ত মানুষ চিৎকার করছে, আল্লাহ বন্যা থেকে জাতিকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আমাদের আজকের দোয়াকে কবুল করে নাও। আমাদের পক্ষ থেকে তোমার রাসূলের দরবারে সালাম পৌঁছে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার মারহাবা। অসংখ্য ধন্যবাদ মাওলানা সাহেবকে। আমরা মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলামকে, সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার কলেজ মৌলভীবাজার। আসন গ্রহণ করবেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম। এ পর্যায়ে আমাদের আজকের সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করার জন্য এবং এই পর্ব পরিচালনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সদস্য সচিব সাদেক আহমেদ আঙ্কেলকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদের অনেক
এই আপনাদের দোয়ায় আমার বাড়ি আমাদের বাঁচিয়ে রাখছেন এবং আমার অনেক কথা হয়তো আজকে আইব না, আমি অনেক বিশ্বাস বন্ধ করবো আমাদের কিছু বিষয়, তাই আমি আজ কিছু কথা কইলাম আপনারা একবারে আদিন নাকি কইয়া ওইয়ারে আদিন নাকি কইয়া আর আমরা মূল্যটা একটা ওইয়া সিলেট বাংলাদেশ। আজ আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলার সুযোগ পেয়েছি এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যেহেতু অনেকে বলে থাকেন বাংলাদেশ রাউ কাওয়ের খবরে ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, যেমন ভারতের হায়দ্রাবাদ নিজামের সে হায়দ্রাবাদ নিয়ে গেছিল ভারত, কিংবা সিকিমের আপনার নাম শুনছেন কিনা জানি না লেলুকদর্জি, পরে লেলুকদর্জিরও যেমন অবস্থান নাই, তারা ভারতের ছড়িয়া ফেলাই গেছিল। সেই লেলুকদর্জির কথা আমি কইলাম না, কিন্তু বাংলাদেশের এরকম পর্যায়ে যা যায় করার আগে আল্লাহ আমাদের কত 5ই আগস্ট বাঁচিয়ে দিচ্ছেন পিকনিক প্রকার, এই অবস্থায় আমরা পৌঁছেলাম। 1971 সালে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অনেক বীর শহীদ দিয়েছিল প্রাণ, সেই মুক্তিযোদ্ধাদের কথা আমরা বলবো না। এবার জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলন করে ছাত্রছাত্রীরা যে অসহযোগ আন্দোলন শুরু করেছিল, পুলিশের যাবার দিকে ও আন্দোলন জমাতে গুলিতে ধরে দেয় অনেক ছাত্রছাত্রীদের প্রাণ। একই পাশাপাশি ও ধর্মীয় সাংস্কৃতিক দৃঢ় আন্দোলনে আবদ্ধ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। অনেকে বলে থাকি 5ই আগস্ট 2024 সালে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। একটা বিরাট পাথর, জমতল পাথর আমাদের বুক থেকে চলে গেছে, আমরা বারমুক্ত হয়েছি। গত 15 বছর ধরে যারা এই দেশের শাসনে ছিল তারা ছাপায় গাইত উন্নয়ন, কিন্তু চলে হয়েছে হরিলু। এদেশের সম্পদ বিদেশের পাচার, তাই তো প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে ভিসা চুরি হয়েছিল, তাও কেউ খবর রাখেনি, কোথায় গেল, কে নিল। এখন এসেছে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার কোন সরকার এ নিয়ে আমার কাছে অনেকে একটা প্রশ্নে, এটা কি সংবিধান প্রসূত? যখন ছাত্রছাত্রীদের গুলি নির্বিচারে গুলি করে শত শত তরুণ ছাত্রকে হত্যা করেছে, তখন কোথায় থাকে সংবিধান? হায়রে আবার সংবিধান যে বিচারপতি সংবিধানের দোয়ায় সংশোধনী আইন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, বিচারপতি খায়রুল হক, আর আরো আছিল কালো মানিক বলতো বিচারপতি, এগুলার এখন বিখ্যাত জানাই তাদের বিচারপতি তোমার বিচার করবে তারা আজ রেখেছে সেই জনতা। এখন এসেছে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বিপ্লবী সরকার। ইনশাল্লাহ আমাদের সেই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। অনেকে বলে তারা কি করবো, ধীরে ধীরে তারা আগে দেশের সম্পর্কে লুণ্ঠন হয়েছে এগুলা রিকভারি করে আনবে। কারণ এই তাদের দাবি দেওয়া ছিল শিক্ষিত মেধাবীদের চাকরির সুযোগ করে দেওয়া, তথাকথিত কোটাবিরোধী আন্দোলন। অথচ দীর্ঘ 15 বছর হীরক রানী কাটাল রানী সুন্দর নির্বাচনে জনগণের ভোটের অধিকার হরণ করে ধীরে ধীরে বাকশালী তন্ত্রমন্ত্র দিকে চালিত করে। তাই যে কোনো ধরনের মতামত, সত্য প্রকাশ, ন্যায় বিচার, মানবাধিকারের পক্ষে কথা বললে তারা স্বৈরাচারী সরকার এজবুদ্দিনের দলে উঠত। শহীদদের নিয়ে একটা গান ছিল যেটা যাতে স্মৃতিশক্তির বাজানো সব কথা জানালা ঘুরে দাও না, ওরা আসবে চুপি চুপি। অথচ বাংলাদেশের খুলা জানালা ঘুরবে একটা দেশের কবলে পড়ে শুধুমাত্র দিল্লির দিকে তাক করে বাধ্য করা হয়েছিল, তাক করে রাখা। যে সেনাবাহিনী একটা সূত্র ভুটানির তালিকা করে 2008 সালে আওয়ামী সরকারকে ক্ষমতায় বসায়। অথচ আওয়ামী সরকার ক্ষমতায় বসার পর পরে এই সেনাবাহিনী 57 জন চৌকস অফিসারকে নির্মমভাবে 2 দিন সবাইকে হত্যা করা হয়। আমাকেও তখন কিছু কিছু আমাদের সিলেটের মন্ত্রী ছিল বলে তুমি চুপ থাকো, বিডিআর নিয়ে কথা বলল না। বুঝলাম যে তিনিও জানতেন যে কোথা থেকে কি হচ্ছে। যে সেনাবাহিনী কোটার তালিকা করে আওয়ামী লীগের ক্ষমতা বসায় তাদের বাংলাদেশের মাথা সেনাবাহিনীকে শেষ করে দিয়ে বিডিআরকে নাম পরিবর্তন করে বিজেপি বানিয়ে দেশের সীমান্ত ব্যবস্থা প্রত্যান করে ভারতে গিয়েছে তাদের চলে, তাই বিএসএফ পরীক্ষা করলো এরা চুপ থাকে।
গত 15 বছর ধরে দীর্ঘ সমাজবাসীকে নির্বিচারে হত্যা করে আর কোনো বিচারণা নাই। আর সত্য জনতার আন্দোলনে বাংলাদেশ বিশ্বের জানালা খুলে গেছে। গণতন্ত্রটা আর আপন বলে বাংলাদেশে মানবাধিকার স্বাধীনতা বিরাজ করে ইনশাল্লাহ। 2014 সালের শহীদের স্বপ্ন, 24 সালের শহীদের স্বপ্ন গীতাদের দেখিব না ইনশাল্লাহ। এই দেশ হলে ওলিয়াউলিয়াদের জীবন। গঠিত সরকার এসেছে হাজার মুক্তি বানিয়ে মনে করেছিল মুক্তি নাকি তাদের রক্ষা করতে পারবে। এদিকে মন্ত্রীরা বলছে দেশের কথা বিদেশে বলে পূজার সময় দুর্গা দুর্গা, ভারতের উন্নতি আমাদের উন্নতি। এদের তো দিল্লি বন্দনা করতো, সে মনে করতো দিল্লি নদীর আশীর্বাদে তাকে কেউ তাদের কিছু করতে পারবে না। শেষ পর্যন্ত মহান আল্লাহ ওলিয়াউলিয়াদের দোয়ায় আমরা পুনশ্চ স্বাধীনতা লাভ করি। ওই বিশ্ব থেকে আমাদের অনেক দেশ আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রবাসীরাও আমাদের নিয়ে চিন্তা করে উদ্বিগ্ন ছিল। এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল পুরস্কার ডক্টর ইউনূস সাহেব এখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে তারা কিভাবে সাহায্য করবে, উন্নয়নে অংশীদার হবে, সেই কাজ করে যাবেন। ছাত্র জনতার স্বপ্নে নতুন বাংলাদেশ গড়তে উন্নয়ন সহযোগী দেশে থাকে ব্রিটেন, আমেরিকা, কানাডা, ইউক্রেন, চীন, জাপান, সৌদি আরব, কানাডা, আরো কোনো দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য করে সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশের অর্থনৈতিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার বাজার একটা সীমিত ম্যানেজমেন্ট দিচ্ছে তাদের ঘরের উপরে নিয়ে যায়। অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি সম্ভব বাজারের বলা ব্যবস্থা করার একটা দেশাত্মক গান সাহানার যখন তোলা হয়েছে আগে শোনাই হতো না। এক নদী রক্ত মিশিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো তারা, তোমাদের এই ঋণ কোনোদিনও শোধ হবে না, শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম শেখা হবে না, বড় বড় লোকেদের বীরে তোমাদের কেউ হবে না। তবুও তোমরা বিজয়ের বীর, মুক্তি সেনা, তোমাদের কথা হবে সাধারণ মানুষের বীর, মাঝে মাঝে কিষানের মুখে বিজয়ের বীর, মুক্তি সেনা। আর মুক্তি মিশনারের সাথে সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশের সেনাবাহিনী। যারা ইংরেজ আদালত মিউ মিউ করত দুটি নির্বাচনে তাদের জনস্বার্থের সাথে সুস্থ নির্ভোধাধিকার কোনো ভূমিকা রাখতে পারেনি। এবার সে পুলিশ বীর ছেলের মতো বাঘের মতো সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশকে একটা গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছেন। তার এই অবদান জাতি চিরকাল মনে করবে। এর সাথে সেনাবাহিনীর হারানো নিয়োগের দেশে বিদেশি বাস্তব হয়ে ফিরে আসবে। একটা মিডিয়া সিন্ডিকেট গঠিত সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করত, যাদের নিয়ন্ত্রণ তো আইন, বিচার ও ব্যাংক ইত্যাদি জবেশ নামে দায়িত্ব। এছাড়া আওয়ামী লীগ সরকার মধ্যে আশা করে সরকারি বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী আব্দুল হাই বাসি। তিনিও প্রধানমন্ত্রী মনোনীত ছিলেন। তিনিও বেসিক ব্যাংকের উৎপাদ করে শেষ করে দিয়ে যান। এরপরে আছে বিসমিল্লাহ তারা এখনো বিদেশে আরামায়েসে বাস করছে। পশ্চিমবঙ্গের সুপ্রিম প্রায় ৩০,০০০ দেশে সিনেমা দিচ্ছে আপনাদের। তারা দেখিয়েছিল তন্ত্রের মধ্যে গড়ে নিয়ে মগজুলাই বাংলাদেশের এমন একটা সাংবাদিক সিন্ডিকেট গঠিত সরকার তৈরি করেছে। সত্যকে মিথ্যা বলা, সত্যকে চেপে যাওয়া, ঠিক মাত্রা মিডিয়া তাদেরকে চিহ্নিত করা দরকার। সবসময় তারা গঠিত প্রধানমন্ত্রী থেকে সামনে দিয়ে তাদের শিক্ষানুভূতি হাসিনা গুণকীর্তন করতে দেখা যেত। যেহেতু তাদের ক্রিয়াপাতির সাথে তুলনা করতো। এখন সেই সাংবাদিকরা কোথায়? ঠিক তাদের আজও তাকে জানতে চায় সাগরণীকে কেন হত্যা করা হয়েছিল। বাংলাদেশ আজাদির বিদ্যুৎ কেস কিভাবে ভারতের বিদ্যুৎকে দাঁড়িয়ে অথচ বাংলাদেশ ইচ্ছা করে না, এই নিয়ে নাকি তারা প্রবাদ প্রকাশ করতে গিয়েছিল। তাই তাদের সত্যি আব্দুল ভাই একটি গান এখন খুব মনে করে, সালাম সালাম হাজার সালাম লাখো শহীদ করে খুব মনে করছে। সারাঘাট মতোর আরো একটি গানের শেষ কথা ছিল, ওরা এখন 16 কোটি ছাত্র জনগণ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের সংঘাত আন্দোলন দ্বারা জীবনের আমরা তোমাদের জীবন আর জাতি দেখছে সারা মুক্তিতে কয়লা দেশ পড়ে গেছে প্রকৃত মুক্তি বাণী করেছে। সিনেমার শেষ দৃশ্য ছিল অডিটরে মারোটা আন্দাজে হবে খানখান। পরবর্তীতে জনগণ ছাত্র জনতার প্রকৃতি মুক্তিটা ব্যাংকের খানখান দেখা। এবার 15 আগস্টের আগ মতো বঙ্গবন্ধুর নামে ঐতিহ্যবাহী পূজা হয়নি। 7 মাসে বাসন মশার আওয়াজের মতো কানে বাঁচত আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন।
এবার আর শুনতে হয় না। আমি শুনতে পেলে বলি বলে অনেক বলতো। তো একবার আমি ওই কেন্দ্র থেকে 12 সালে আসার করতে বিশাল মূর্তি বানাইবার পরে ও কত কোটি টাকা বাড়ে আমাকে ওরা সেনাবাহিনী কর্মকর্তা সাবধান করে বলে আমাকে সাবধানে বাঁচা যায়। আমি তো বুঝি নেই কদিন ঘুরে ঢাকায় আসার করতে পৌঁছার আগে চারিদিকে আমরাও পিস্তল নিয়ে কিছু মধ্যে আমাদের গিয়ে দিল আমার আগে চ্যানেলটি নিয়ে যায়। আমি কোনো রকমে বেঁচে যাই তার মধ্যে বড় পিস্তল তাদেরকে জানি পরবর্তীতে আমি জানতে পারি ভারতীয় ওইভাবে তৈরি নেওয়ার জন্য আমাদের তাদের সাথে এরপরেও বহুবার অনেক বিপদের মুখোমুখি আমার হয়েছে। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন আপনাদের দোয়ায়। এবং আমি কিছু মানুষের কথা বলবো, আর কি বলবো, অনেক কথা বলা হয়েছে। খালি তত্ত্বাবধায়ক সরকার, এই যে অন্তর্বর্তী সরকার চলুক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যাদের আমাদের এখন মসজিদের দাম নাই, আমাদের উপদেষ্টা পরিষদের সিলেটের নাই বলে কি ওইটার সাথে আমাদের যে হালিমা মজুমদার ওনার গুঞ্জে সিলেটের বলে সব তো মাল চাপ ছিল, ওরা আমাদের সিলেটের জন্য কাজ করে দিত। সাহেবরা মানে কোটা তারা বলে ওনার মতো লোক আসছে আর থাকলে দেখতেন উনি যে কোটাগুলো বলতো সিলেটের ব্যাপারে ছিল অফিসাররা কে কোথায় আছে বুঝে পারবো না। ওটা মাল চাপ আরো যারা মন্ত্রী কয়েকজন আছে আমি নাম বলবো, ওরা আসলে নিজেদের স্বার্থে কাজ করতে সিলেটে বন্যার জন্য কোনো কাজ করে নাই। কিশোরগঞ্জের এদিকে আব্দুল হামিদ সাহেব মন্ত্রী উনি রাস্তা বানিয়ে নিচ্ছে হাওয়া দিয়া, কিন্তু আমাদের সিলেটের বন্যার কারণ কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে নাই। ওরা জিউ এই আর কি। আল্লাহ আমাদেরকে বন্যায় মহিবাজারের বন্যা থেকে বাঁচুক এই দোয়া করবেন। আমরা যদি এখানে অনেক লুটপাট হচ্ছে আল্লাহ এগুলা ইয়ে করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সদস্য সচিবদেরকে। এ পর্যায়ে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। আজকে আমরা এই ছোট পরিসরে আজকে যারা যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মনোয়ার আহমদ স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সচেতন নাগরিক মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকে এই ছাত্র জনতার বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকার এইরকম আমরা ঘরে বসে থাকলে হবে না, আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের শহর, আমাদের জেলার দায়িত্ব আমাদের পাড়া মহল্লা, আমাদের ধন্যবাদ সুন্দর বক্তব্য অনুষ্ঠান রাখার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে চলে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে বিশাল সংগ্রাম অসংখ্য মুক্তিযোদ্ধারা কিন্তু আজকে এখানে উপস্থিত না বন্যার পরিস্থিতির কারণে। একে তো তারা অনেকে গুলিবিদ্ধ অসুস্থ, তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে বন্যায় আরেকটা প্রবলেম ক্রিয়েট করতেছে এখানে। তো যারা আজকে আমরা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হতে পেরেছি, এখানে আমরা কয়েকজন গুলিবিদ্ধ ভাই উপস্থিত আছি, পাশাপাশি কিছু কয়েকজন আমরা আছি যারা আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম মুভমেন্টে। প্রথমেই মঞ্চে রেখে দিচ্ছি শাহ মুস্তাফা কলেজের আমাদের সহযোদ্ধা জাভেদ আহমদকে। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ফুল দেওয়ার জন্য অনুরোধ আছে আমাদের সাবেক অধ্যক্ষ রাফেজুল স্যারকে। অতঃপর মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গুলিবিদ্ধ হয়েছিলেন আর মোহাম্মদ নকিব ভাইকে। মঞ্চে আসবেন আর মোহাম্মদ নকিব ভাই। আমরা দেখতে পাচ্ছি জাভেদ আহমদের শুভেচ্ছা জানানো হচ্ছে। সবাইকে একটা জোরে তালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমরা সবাই হাত তালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবো। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জোবাইর আহমদ শুভ ভাইকে। সংগ্রামী জোবাইর আহমদ শুভ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শাহাবুদ্দিন বাবু ভাইকে, যাদের নেতৃত্বে বিপ্লবীর জন্য আমাদের শাহাবুদ্দিন বাবু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবু ভাই আমাদের এখানে অনেকের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, যিনি প্রতিনিয়ত হামলার শিকার হয়ে যাচ্ছেন। শাহাবুদ্দিন বাবু ভাইকে এখানে একজন আমি অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবেন মোহাম্মদ সাইফুর রহমান ভাই। ফুল নেওয়ার জন্য মঞ্চে আসবেন আমাদের সহযোদ্ধা মোহাম্মদ সাইফুর রহমান ভাই। সবাইকে একটু অনুরোধ করবো হাততালি দেওয়ার জন্য। আমাদের দুর্নামের কারণে আজকে আমরা এখানে স্বাধীনভাবে দেখা করতে পারছি। মঞ্চে আসবেন মুহতাসিম খান জামি, আমাদের সহযোদ্ধা মুহতাসিম খান জামি। ফুল নিবেন মুহতাসিম খান জামি। তারপর যে মঞ্চে আসবেন অন্যতম ব্যক্তিত্ব, আমরা তাকে ছবি তোলার একটা সুযোগ করে দিই। প্লিজ জামি সামনে ফিরে চলে নাও।
স্যার তাদেরকে একটু ছবি তোলার সুযোগ দেবেন, সামনে থেকে ছবিটা বিতরণ করলে ভালো হবে, সামনে থেকে তাদের একটা ছবি থাকুক, এটা স্মৃতি থাকুক। মোতাসিম খান তাদের জন্য জোরে একটা হাততালি হবে। এরপর মঞ্চে নিয়ে আসবেন যাদের ওনার কাছ থেকে আপনি ফোনটি নেবেন, নিশানের কাছ থেকে লাইভে ফোনটা নেবেন, যেরকম প্রথমে লাইভ করেছিলেন সেরকম থাকবে, আপনারা ফোনটা চেঞ্জ করবেন না প্লিজ। মঞ্চে আসবেন তারা নির্যাতিত, যিনি প্রায় 22 দিন একটানা জেলে ছিলেন বন্ধু, আমার সহযোদ্ধা মোহাম্মদ নিশান আহমদ। মঞ্চে আসবেন মোহাম্মদ নিশান আহমদ, প্রায় 22 দিন জেলে থেকেছেন এবং তাকে অনেক নির্যাতন করা হয়েছে। হাততালি নেন ওর জন্য। অথচ আমাদের আরেকজন ভাইকে মঞ্চে রেখে নিচ্ছি, সাধারণ জনতার পক্ষ থেকে তিনিও গুণীত হয়েছিলেন ফয়সাল আহমদ। মঞ্চে আসবেন ফয়সাল আহমদ, ভাইয়ের জন্য একটা তালি হবে। আমরা বাংলাদেশ এবং মৌলভীবাজারের সকল বাসিন্দারা যারা আছি, মৌলভীবাজারের সচেতন নাগরিকদের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আপনাদেরকে আমরা কখনোই ভুলবো না, মৌলভীবাজার বাসী তথা সারা বাংলাদেশ কখনো আপনাদের মতামত তাদেরকে কখনো ভুলবে না। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ইমান আহমদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবেন ডক্টর মোহাম্মদ ইমান। আজকে এই প্রোগ্রাম ছাত্র জনতার বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকারের স্বপ্নের বাংলাদেশ শীর্ষক সেমিনারে উপস্থিত শিক্ষক শিক্ষা মন্ডলী এবং বিশিষ্ট সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটি বিশেষ মুহূর্তে, যেটি না বললে নয়। আমরা হয়তো 1971 সালে মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে গণঅভ্যুত্থান দেখেছি, যেটা হয়তো কোনো অংশে মুক্তিযুদ্ধ থেকে কম নয়। অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই বিশাল অর্জন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। একটি কথা আছে যেটা আমি বলি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন। তো এখন যে অবস্থা আমাদের দেশে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা যাচ্ছি যাতে আমাদের দেশটা আবার পুনর্গঠন হোক, পুনঃসংস্কার হোক, প্রতিটা সেক্টর থেকে আমাদের দুর্নীতি সরে যাক, অন্যায়। ধন্যবাদ জানাচ্ছি অতি সংক্ষেপে এত সুন্দরভাবে বক্তব্য পরিবেশন করার জন্য। আমরা অনুরোধ জানাবো আমাদের অতিথি মহোদয়কে, যেহেতু আমাদের মৌলভীবাজারে এখন থমথমে পরিস্থিতি আছে, আমিও খুব দ্রুতভাবে কথা বলার চেষ্টা করছি। আমাদের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন অনেকেই উপস্থিত থাকার কথা, কিন্তু আমরা সবাই কিন্তু এখন বর্তমানে মাঠের বন্যা কবলিতদের পাশে। আমাদের টিম মুখ্য থেকে শুরু করে প্রত্যেকটি টিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল নেতৃবৃন্দরা মাঠে অবস্থান করতেছে, তাই আমরা এখন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না। আপনারা যারা লাইভে দেখবেন আপনাদেরকে আমরা এখান থেকে শর্টকাট নিবেদন করছি। এ পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য মঞ্চে রেখে নিচ্ছি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইম্পেরিয়াল কলেজ। বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। একটা হাততালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত আজকে ছাত্র জনতার বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বপ্নের বাংলাদেশ এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রবন্ধ উপস্থাপক, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার একান্ত আত্মার আত্মীয় বিপ্লবী ছাত্র জনতা, বীর মুক্তিযোদ্ধা ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5ই আগস্ট পর্যন্ত 1 মাস 5 দিন লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মূলত এই বিপ্লব সাধিত হয়েছে। ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে মূলত গোটা 20 কোটি মানুষ একটি মুক্ত আকাশে আজকে এইভাবে কথা বলার সুযোগ হচ্ছে। আমার সম্মানিত সভাপতি গতকাল বলেছেন যে আমরা কি বাংলাদেশ চাই, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে নিরক্ষরতা মুক্ত, যে আমার এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে স্বাধীনভাবে সকল মানুষ তার মত প্রকাশ করতে পারবো। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সকল মতের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল দলের লোকজন তার নিজস্ব কথাগুলো নির্দ্বিধা নিঃসংকোচে বলতে পারবে। সাংবাদিকরা মুক্তভাবে তার কলম ধরতে পারবে। ফেলানি লাশ ঝুলন্ত অবস্থায় আমার মানচিত্রে থাকবে না, বরঞ্চ আমার স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষা করার জন্য এখানে যে ভূমিকা রাখা প্রয়োজন সেই ভূমিকা থাকবে। 57 জন যে সেনা অফিসারকে হত্যা হয়েছিল, এরকম কোনো হত্যা আমরা চাই না, বরং চাই যে আমাদের সকল সেক্টরের সকল লোকজন তার অধিকারটুকু পাবে। এইরকম কোন বিপর্যয়ের মধ্য দিয়ে
বাংলাদেশে এরকম কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না, বরঞ্চ সকল ক্ষেত্রে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠনের জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে সকল মানুষের অধিকারগুলো নিশ্চিত করা। আজকে সেই অধিকারের লড়াইয়ের মধ্য দিয়ে মূলত এই বিপ্লব হয়েছে। আজকে দেখা গেছে ছাত্ররা তার অধিকার পায় না, মেধাবীরা তার অধিকার পায় না। দেখা গেছে মুসলিম হলে দাড়ি, এখানে টুপিওয়ালা আছেন, দাড়িওয়ালা আছেন, শুধু দাড়ি দেখলেই, টুপি দেখলেই, পাঞ্জাবি দেখলেই দেখা গেছে সাম্প্রদায়িক তকমা দিয়ে বিশেষ দলের নাম ধরে এদেরকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, অবর্ণনীয় শাস্তির সম্মুখীন করা হয়েছে। বছরের পর বছর, মাস নয়, বছরের পর বছর, যুগের উপর সময় দেখা গেছে তাদেরকে কারাগারে রেখে বিনা বিচারে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা দেখলাম যে নির্দোষ এক সমাজের সবচেয়ে সেরা মানুষগুলোকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করার মতো জঘন্য অপরাধ গঠিত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন সাবেক সেনা মেজর, তিনি তার হত্যা যখন করা ফাঁসির রায় হয়েছে, কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই দেশের এক যে স্বৈরাচারী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজ হাতে তাকে ফাঁসি না দেওয়ার পরিবর্তে নিজ হাতে তিনি জবাই করেছেন। সেই কথাগুলো আজকে বের হয়েছে। এর চাইতে বিভৎস, এর চাইতে ভয়ঙ্কর, এর চাইতে বলা যায় লজ্জাজনক কথা কি হতে পারে, ভীতিকর কথা কি হতে পারে? এইরকম একটা দেশ থেকে উত্তরণ হয়ে বরঞ্চ একটি সুখী সমৃদ্ধশালী একটি সোনালী সবুজ বাংলাদেশ গড়ার জন্য সকলে মিলে সাম্যের ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে, সমতার ভিত্তিতে আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে ঐক্যতার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। বিশেষ করে আজকে যারা আয়োজন করলেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমার কথাকে শেষ করছি। আল্লাহ অসাধারণ এবং জাগ্রত একটি বক্তব্য আমরা এতক্ষণ শুনলাম সরকারি অধ্যাপক আমাদের বড়দের পক্ষ থেকে। আসলে এ পর্যায়ে আমি যাকে মঞ্চে ডেকে নিচ্ছি, ওনাকে মঞ্চে ডেকে আনার আগে ওনার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন আমি পথ শিশুদেরকে পড়াই, আনন্দ পাঠশালা সেটার নাম। তার একটি শাখা ছিল শ্রীমঙ্গলে। আর যখন আমি এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করেছিলাম শ্রীমঙ্গলে, তখন এই স্যার শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। এবং ততক্ষণ পর্যন্ত আমি ভালো ছিলাম এবং আমার টিম ভালো ছিল, ততক্ষণ পর্যন্ত স্যার ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনার বদলের পরেই পরবর্তী প্রিন্সিপাল যখন আসলেন, ওনাকে আমরা দেখার জন্য গেছিলাম। নতুন প্রিন্সিপালের সাথে আমাদের আনন্দ পাঠশালার বিষয়ে কথা বলতে গেছিলাম। প্রিন্সিপালের দরজার সামনে থেকে তৎকালীন যে কি বলবো ছাত্রলীগ, আমি নাম ধরে বলি, ছাত্রলীগের 20-25 জন ছিল, স্যারের সামনে থেকে আমাকে তোলা, মানে একদম ওইখান থেকে আমাকে পাকড়াও করেনি, আমার গলায় ধরে আমাকে কি রুমের মধ্যে নিয়ে তারা বন্দি করে 2 থেকে 3 ঘন্টা আমাকে সেখানে বন্দি করে রাখা হয়। সেই সাথে আমার সাথে ছোট ছোট নিষ্পাপ বাচ্চা পদশীলদেরকে বন্দি করে রাখা হয়। সেই দিনটা ছিল খুবই নির্মম। আজ আমরা যখন স্বাধীন দেশ পেয়েছি, অল্প একটু শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা অনেককে মাফ করে দিচ্ছি। কিন্তু সেদিন আমাকে মাফ করা হয় নাই। সেদিন আমার দাদি মারা গেছিলেন, আমি কাঁদতে কাঁদতে অনুরোধ করেছিলাম, জামাল দাদি জীবিত থাকতে বলেছিলেন যে সালাম আমি বলবো তুমি জানাজা পড়ালো, কিন্তু সেদিন আমাকে জানাজা পড়ানোর সুযোগ দেওয়া হয় নাই। ঘন্টার পর ঘন্টা আমাকে শ্রীমঙ্গল সরকারি কলেজের একটি কক্ষ বন্ধ করে রাখা হয়েছিল। তারপর যখন আমি বললাম যে আজকে আমার শ্রীমঙ্গল আরেকটি ইস্যু তাদের সামনে তুলে ধরলাম, যে শ্রীমঙ্গল সরকারি কলেজের মিটিং এর পরে আমার শিডিউল ছিল উপজেলা নির্বাহী অফিসার মিঠুনের সাথে। তো ওই কথা বলার পরে তারা আমাকে বলে ঠিক আছে তুমি সেখানে যাও। এটা ছিল তাদের একটি ছলনা। আমাকে সেখানে যাওয়ার সুযোগ দিয়ে যখন আমি উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের সামনে গেছি, উনার কক্ষের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় ভানুয়া রায়ের রুমের সামনে, উপজেলা চেয়ারম্যান। এবং সেখানে আমি আমাদের স্যারদের পরিচয় দিই, আমি ডিসি বীর নাহিদ হাসানের পরিচয় দিই, আমি মেয়র ফজলুর রহমানের পরিচয় দিই, আমি উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিনের পরিচয় দিই, আমি উপজেলা নির্বাহী কমিশনার সাবরিনা রহমান বাজারের পরিচয় দিই, শ্রীমঙ্গলের 3 জন কমিশনারের আমি পরিচয় দিই। কারোর সাথেই পরিচয় দেওয়ার পরেও, এমনকি মেয়র সাহেবকে বলার পরে যখন আমি শনাক্ত হয়েছি আমি জেলার একজন সমাজকর্মী, আমার কোনো রিকোয়েস্ট তারা রাখে নাই, আমাকে জোরপূর্বকভাবে অন্যায়ভাবে জেলে বেঁধে দেওয়া হয়। এমন ছিল আমার সাথে করা হয়েছিল। আমি এটা কখনো বলতে পারি নাই, আজ আমি সবার সামনে উপস্থাপন করলাম। তারপরে আমার টিমের যেসব নারী সদস্য ছিলেন প্রত্যেকের বাসায় গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্য থেকে বাসায় গিয়ে মারা হয়েছে। তারপর থেকে আমরা পথ শিশুদেরকে শ্রীমঙ্গল করাতে পারি নাই। এরপর যে মঞ্চে আসছেন আমাদের প্রিয়
সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন স্যার। মঞ্চে আসছে মহসিন স্যার, ওনার বক্তব্য রাখার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। স্যারের জন্য তালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রীমঙ্গল কলেজের প্রিন্সিপালের চার্জে ছিলাম 3.5 বছর, 2.5 বছর ভাইস প্রিন্সিপাল, 2.5 বছর 2 বছর চার্জে ছিলাম প্রিন্সিপালের। আসলে এটাই তার মুখ থেকেই আমরা দেশের পরিস্থিতি বুঝতে পারছি যে শ্রীমঙ্গলের মতো জায়গায় আমরা কিভাবে চাকরি করছি। আসলে ব্যক্তির সাথে অনেক কিছু চেঞ্জ হয়, পরিবেশের সাথে আমরা অনেক কিছু খাপ খেয়ে চলতে হয়েছে, কিন্তু স্বাধীনতা যে জিনিসটা, এই জিনিসটা আমরা অনুভব করতে পারি নাই এই চাকরি জীবনে। আমরা এই ছাত্রদের কাছ থেকে আমরা শিখতেছি 52 ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা আর 2024 সালের এই আবার স্বাধীনতা, সব কিছুতেই ছাত্ররা আমাদেরকে সার্থক করে দিয়েছে। আজকে আমরা কথা বলতে পারতেছি। আজকে দেশে যেভাবে শ্রীমঙ্গলের অবস্থা বললো, আসলে বাস্তবের অবস্থা হচ্ছে আমাদের এই ধরনের বৈরী পরিবেশের মধ্যে অনেক জায়গাকে কাটিয়ে আসতে হয়েছে। তো আমি আশা করব এই দেশ নিয়ে আমরা হতাশ নই। আমি জীবনে হতাশ নই। আমরা বৈরী পরিবেশে চলছি। বৈরী পরিবেশকে আমরা নিজেদের মতো করে অনেক জায়গায় আমরা যেটা পারছি করছি, যেটা পারি নাই কি আর করবো, সারেন্ডার করতে হয়েছে। এটা আমরা চাই না। আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি, আবার আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা আমরা ধরে রাখতে চাই এবং আমরা 50 বছর পরে এই স্বাধীন। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য এখানে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্যের জন্য মঞ্চে অনুরোধ জানাচ্ছি প্রফেসর মোহাম্মদ সেলিম স্যারকে, মৌলভীবাজার সরকারি কলেজ। স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যারা শহীদ হয়েছে দ্বিতীয় স্বাধীনতা দিবস বা দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। 1971 সালে আমরা প্রথম মুক্তিযুদ্ধের সময় আমি মুক্তিযুদ্ধ দেখেছি, ক্লাস 3-তে পড়ি আমি। তারপরে 1990-এ সরাসরি যে স্বৈরাচারের যে শাসন, আমাদের মৌলভীবাজারের যে আন্দোলন হলো, কিন্তু এর নেপথ্যে যেসব টিচাররা ছিল এখানে উপস্থিত ছিল, তাদেরকে আমি পরিচয় করে দেই না এই কারণে, যেহেতু সরকারি চাকরি করে তারা। কিন্তু নেপথ্যে যে এই মৌলভীবাজারের যে কাজ হয়েছিল, প্রথম মৌলভীবাজারে কোনো কাজ হয় না, কিন্তু এই টিচারগুলো যে কাজ করেছে, মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ভিতরে অবস্থান করেছিল, কিন্তু গেট তালা দেওয়া হয়েছিল, সাধারণ ছাত্রদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তারা বাইরে ছিল। তারপরে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছিল, তারা কষ্ট পেয়েছে, কিন্তু আমার টিচাররা আমাকে কলেজে ঢুকতে দেয় নাই, অন্যরা আশ্রয় দেয়, এইসব জিনিস। কিন্তু আমরা আজকে যে পর্যায়ে আসছি, এখন অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আমরা আসলে গণমাধ্যম পরিস্থিতিতে আমরা এখানে বসে আছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করার পরে সবাই মিলে ইনশাআল্লাহ একসাথে আমরা বন্যার পরিস্থিতি মোকাবেলা করতে ইনশাআল্লাহ সবাই একসাথে যাবো এবং আমরা জানি অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি, আমরা সবাই একসাথে নাস্তা করবো ইনশাআল্লাহ। এর পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিব বক্তব্যের জন্য। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নুরুল আমিন সাহেবকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ মোহাম্মদ নুরুল আমিন সাহেব। আমি লেখালেখির মানুষ, বক্তা নই, তো এবং বলার ধন্যবাদ অতি সংক্ষেপে বক্তব্য। এ পর্যায়ে আমরা মঞ্চ রেখে নিচ্ছি আমাদের সকলের অনুপ্রেরণার উৎস, সবসময় স্যারকে আমি অনুপ্রেরণা হিসেবে জানি। আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয়
সাবেক অধ্যক্ষ স্যার ডক্টর মোহাম্মদ ফজলুল স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং স্যারের জন্য একটি তালি আশা করছি সবার কাছে। আসলে বক্তৃতা দেওয়ার মতো অবস্থা নাই, আমি শুধু ধন্যবাদ দেওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। আজকে যে সেমিনার ছাত্র জনতার বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের স্বপ্ন বিশিষ্ট লেখক, গবেষক এবং কলামিস্ট আমার বড় ভাই জনাব মোহাম্মদ সাদিক আহমেদ, আমি আর নাম নিচ্ছি না, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সূর্য সৈনিক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা, এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, তথ্যবহুল এবং অনেক ইনফরমেটিভ একটা বক্তব্য আমাদের সামনে রাখেন। স্যারের বক্তব্য কিন্তু A to Z অনেক কিছু চলে আসে। আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাউড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াকুব আবুল স্যার। স্যারকে মঞ্চে আসার জন্য গিয়াসউদ্দিন স্যারকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি মামুনুর রহমান চৌধুরী সাহেবকে। উদয়ের প্রতি ভূমিকার বাণী, ভয় নাই রে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিতে টান, অনেক ভয় নাই রে ভয় নাই। আমি দুঃখিত, অনেক বক্তৃতা দেওয়ার কথা ছিল, ভেবেছিলাম আমি একটা উদাহরণ দিচ্ছি। 1968 সাল আমরা ছাত্র ইউনিয়ন করি, একদম ছাত্র না, এবং আমরা খেলাধুলো করি। এখন আমাদের একটা কর্মী সভা হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ কর্মী সভা। এই কর্মী সভাটা কোথায় হবে আমরা খুব চিন্তা করে ভাব করলাম। অসংখ্য ধন্যবাদ মামুনুর রহমান চৌধুরীকে বক্তব্য রাখার জন্য। আসলে আমরা দুঃখিত, কারণ আমরা জানি থমথমে পরিস্থিতিতে আসলে বক্তব্য শোনার মতো সুযোগ নাই। আমাদের অনুষ্ঠানের শেষ পর্বটি পরিচালনার জন্য আমি মাইক্রোফোনটি প্রদান করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে। এই পর্বটি পরিচালনা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট A.J. মোশতাক আহমেদ। আঙ্কেলকে বাকি প্রোগ্রামটি পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। আঙ্কেল, আপনি আপনার জায়গায় অবস্থান করুন, মাইক্রোফোন আপনার কাছে চলে আসবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এরপরে সভাপতি হিসাবে আমি আমাদের পক্ষ থেকে এই 2024 সালের ছাত্র জনতার যে একটা অভ্যুত্থান হয়েছে, ঐতিহাসিক যে অভ্যুত্থান, যার মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আমাদের কথা বলার সুযোগ হয়েছে ও আমাদের যে কণ্ঠ স্তব্ধ করে রাখা হয়েছিল, আকার ইঙ্গিতে কথা বললেও তাদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হতো। এই যে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে বের করে এনেছে ছাত্র এবং জনতার অভ্যুত্থান। আমরা প্রতীকী এটাকে সম্মান দেওয়ার জন্য দুটি সম্মাননা পত্র তৈরি করেছিলাম। আমরা অনেকেই আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আমরা সবাইকে দিতে পারিনি। আমরা সামনে একটি অনুষ্ঠান করব আরো বড় আঙ্গিকে আমাদের, তখন আমরা সার্বিকভাবে যারা কেউ হয়তো সাংবাদিকতার মাধ্যমে, কেউ চিকিৎসার মাধ্যমে, কেউ বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে যারা এই বিপ্লবকে, স্বাধীনতার, নতুন স্বাধীনতাকে যারা রূপায়ণ করেছিলেন তাদেরকে আমরা সংগঠিত করব সনদপত্র দেওয়ার মাধ্যমে। এখন আমি এখানে দুইজন, জনাব আব্দুল সালাম তালুকদার আজকের সঞ্চালক এবং জনাব নিশান আহমদ, এই দুইজন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের শুরুতেই পুলিশি হয়রানির শিকার হন। তারা জেলে ছিলেন, দীর্ঘদিন জেল বুক করে, কারা বুক করে ওনারা বেরিয়ে এসে এই আলোর মুখ, নতুন স্বাধীনতার মুখ দেখেছেন। আমি তাদেরকে আহ্বান করছি আমাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য। আমাদের এই সম্মাননা স্মারক আমি একটি অনুরোধ করব, আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি আমাদের মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফজলুল আলী সাহেব, আর আরেকটি আমরা যার বক্তব্য এখানে শোনার জন্য আমি নিজেও অপেক্ষায় ছিলাম, কিন্তু সময়ে এবং আমাদের সার্বিক বন্যা পরিস্থিতি এবং আমাদের উপস্থিতির এখানে
সমস্যা সব কিছু মিলিয়ে আমি আমাদের বক্তার বক্তব্যটা শুনতে পারিনি। আমি বলবো উনি আরেকটি এখানে যে সম্মাননা আছে, আপনারা দুইজন আমাদের এই দুজন মুক্তিযোদ্ধাকে আপনার এই সম্মাননা হস্তান্তর করবেন। আমি আপনাদের কাছে সম্মাননাটা তুলে দিচ্ছি, এরপরেই আমি আপনাদের আমার বক্তব্য দেবো সভাপতি। আপনার নিশান আব্দুল সালাম তালুকদার একটু আসেন, একটু দাঁড়িয়ে এটা কিন্তু প্রতীকী দিলাম আমরা যতজন আন্দোলন সংগ্রাম আপনার সকল উদ্দেশ্যে এটা আর আমরা মূল মানুষ মাটি জায়গা আছে এটা সংস্থা হবে জায়গা আছে সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা, আমার এখানে অনেকে বক্তব্য দিয়ে ইতিমধ্যে চলে গেছেন। আসলে আজকে আমরা যতজন যারা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি তার চেয়েও বেশি এমন কিছু ব্যক্তিত্ব সম্পন্ন অতিথি আমাদের এখানে ছিলেন। আমরা কলেজের প্রিন্সিপাল, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ আমার আজকের প্রবন্ধ লেখক, বিশিষ্ট লেখক, গবেষক আমার প্রিয় সাদেক ভাই সহ এবং আমাদের মতিন ভাই সহ, উনি নিজেও আপনারা জানেন উনি নিজে লেখালেখি করেন এবং ওনাদের সবচেয়ে জনপ্রিয় লয়ার উনি, সবচেয়ে জনপ্রিয় আমার মনে হয়। এবং আমি যেটুকু জানি উনি খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ আরো অনেক বড় দায়িত্ব জেলাবাসী ওনার উপর দেবে। আমি সবাইকে এবং এখানে আমার একজন ক্রীড়া সংগঠক আছেন আমার রেজাউল করিম চৌধুরী, ফোন করেছিলাম উনি এসে এখানে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী সহ আমার এই অনুষ্ঠানের অন্যতম এটাকে আয়োজন করার জন্য যে জনাব জসিমউদ্দিন এবং আমার শান্তিবাগের আমাদের অত্যন্ত প্রিয় ব্যাংকার ফরিদুদ্দিন চৌধুরী সাহেব, ওনারা এখানে আছেন। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমাদের সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। তোমরা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছো, তোমাদেরকে ঘিরে আসলে মূলত অনুষ্ঠান ছিল। আমি দুটি কথা বলে বক্তব্য শেষ করব। এই একটি সরকার পরিবর্তন নয়, আমাদের মনোজগতেও পরিবর্তন করতে হবে। আমরা একটা বড় ধরনের জগদ্দল পাথর অনেক কষ্টে আমাদের উপর থেকে ঘাট থেকে সরিয়েছি। আমরা এখন নিঃশ্বাস নিতে পারছি, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ভারতীয় আধিপত্যবাদের কাছ থেকে বেরিয়ে এসেছি, শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছি। আমাদের যে মিডিয়ারা, যে বিজেপিরা এবং যে পুলিশেরা নির্বিঘ্নে পাখির মতো গুলি করে যে ছাত্র সমাজেরকে যাদের বুকের উপর সরাসরি যারা গুলি করেছিল, একটু আমরা যদি অন্যভাবে দেখি, আমরা তখন দেখবেন আমাদের বর্ডার এলাকাতে প্রতি সপ্তাহে একটি গুলি করে পাখির মতো আমাদের বাংলাদেশিদেরকে মারতেছে ভারতীয় বিএসএফ। কিন্তু আমরা কি তখন বিড়ালের মতো থাকি? ওই যে আমার সাদেক ভাই বলেন যে বিড়াল। আমাদের এই সমস্ত যে মিডিয়ারা, আমি বারবার মিডিয়ার কথা পুরাতন